হঠাৎ করেই কেমন যেন একটু ব্যথা পেলাম, তাই একটু নড়ে উঠলাম। হাতে মনে হয় মশা কামড় দিয়েছে, তাই চোখটা খুলে বোঝার চেষ্টা করলাম কি কামড় দিয়েছে। চোখটা হালকা করে খুলতেই দেখি পাশে কয়েকজন মানুষ দৌড়াদৌড়ি করতেছে। সবার পরনে রয়েছে সবুজ কালারের পিপিই আর মুখে রয়েছে সবুজ কালারের মাস্ক। চোখটা ভালোভাবে খুললাম, তারপর উপরের দিকে তাকিয়ে দেখি একটা লোক হাতে স্যালাইন নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর হালকা একটু ঘাড়টা উঁচু করতে বুঝলাম আশেপাশের মানুষগুলো এত দৌড়াদৌড়ি করতেছে কেন। কারণ যারা দৌড়াইতেছিল তারা হলো ডক্টর আর নার্স। পুরোপুরি বুঝতে পারলাম এটা একটা হাসপাতালের কেবিন। আর আমার হাতে মশা কামড় দেয়নি, ওইটা ছিল একটা স্যালাইন ফুরানোর সময়কার ব্যথা। আর এতে আমার হাতটা নড়ে উঠল, যার ফলে আমিও নড়ে উঠি। তারপর আমি আরও কিছু বলতে যাব, এমন সময় একজন মেয়ে বলে উঠল, যাক, শেষ পর্যন্ত তাহলে আপনি সেরে উঠলেন। কত কষ্ট করতে হয়েছে আপনার জন্য জানেন? মেয়েটার কথা শুনে আমি তো অবাক হলাম, কারণ এটা আবার কে? দেখে তো মনে হচ্ছে ডক্টর। আমি কিছু বলতে যাব তখনই তিনি বলে উঠল, এখন কোনো কথা বলার দরকার নেই, পরে সব বলিয়েন, এখন ঘুমান। আরে শুনুন। কথাটা শেষ করার আগেই আরও একটা ইঞ্জেকশন দিয়ে দিল স্যালাইনের মধ্যে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। হালকা হালকা করে চোখ খুললাম, খুলতেই দেখি কেউ আমার হাতের উপর শুয়ে আছে। আর এদিকে আমার ঘুমটা ভেঙে গেল। একটু নড়ে উঠলাম, তাতেই হাতের উপরে থাকা মেয়েটা জেগে যায়। তারপর, কেমন লাগছে এখন আপনার? ভালোই লাগছে, কিন্তু আপনি কে? আমি ডক্টর রিমি। আচ্ছা, আমি এখন কোথায় আছি? আরে, এত অস্থির হচ্ছেন কেন? আপনি এখন হাসপাতালে আছেন। ও আচ্ছা, আমাকে এখানে কে এনেছে? জি, আমিই এনেছি। আচ্ছা, আপনি কি আমাকে চিনেন? না তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। মানে কি? আপনি কি জানেন আপনি এখনো পুরোপুরি ঠিক হননি? মানে? আপনার বাঁ হাতের দিকে দেখুন। রিমির কথা শুনে আমি বাঁ হাতের দিকে তাকালাম। বাঁ হাতের দিকে তাকাতেই যেন আমি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হলাম, কারণ আমার বাঁ হাতটা এখনও একটা টেবিলের উপর রাখা। আমি হাতটা সরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কি হয়েছে আমার? আমি আমার বাঁ হাতটা নড়াতে পারছি না কেন? আপনার হাতটা অবশ হয়ে আছে। আর কতদিন ধরে আছেন জানেন? কয়দিন আর হবে? এই 3-4 দিন। 3-4 দিন? হাসেন কেন? আপনি গত 2 বছর 6 মাস ধরে এই হাসপাতালে আছেন। কি? হুম। আচ্ছা, আপনার পরিচয়টা দিন তো। আমি নীল, আমার বাসা তো বগুড়ায়। কি? আপনার বাসা বগুড়ায়? হুম। যাক, তাহলে আপনার মাথা ঠিকই আছে। মানে কি? আমার আবার কি হবে? আপনার মাথায় যেভাবে বাড়ি মেরেছিল সেটাতে তো আপনার স্মৃতিশক্তি চলে যাবার কথা ছিল। ও আচ্ছা, আমার হাত ঠিক হতে কতদিন লাগবে? এখন আপনার জ্ঞান ফিরেছে, আর কয়দিন পর আপনার হাতটাও ঠিক হয়ে যাবে। আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই। পাগল নাকি? এই রাতে কোথায় ঘুরতে যাবেন শুনি? রাতে মানে? এখন রাত 3টা 5 বাজে। ও। আপনি বসেন, আমি আপনার জন্য জুস নিয়ে আসতেছি। হুম। তারপর রিমি চলে গেল। আমি ভাবতেছি আমি তাহলে বেঁচে আছি। যাক, আল্লাহ তাহলে আমার পাশে আছেন। আমার পাশে আছে বললে ভুল হবে, তিনি তো সবার পাশেই আছে। এইবার আমি তোমাদেরকে দেখে নিব। রিমি আবারও চলে আসলো। তারপর আমাকে জুস দিয়ে সে ঘুমাতে চলে গেল। আমাকেও ঘুমাতে বলে চলে গেল। আমি জুসটা খেলাম, তারপর শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। মনে হচ্ছে আমার চোখে যেন ঘুমের কোনো প্রভাবই নাই। আগে যখন ঘুম আসতো না তখন মাই আমাকে ঘুম পাড়িয়ে দিত। আবার মনে পড়ে গেল সেই আগের দিনগুলোর কথা। আগে যখন আমি ছোট ছিলাম তখন রাতে ভূতের স্বপ্ন দেখে কান্না করতাম। আর আমার কান্নার শব্দ শুনে মা আমার রুমে এসে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে দিত। হঠাৎ কারো স্পর্শে আমি জেগে গেলাম। চোখটা খুলে দেখি রিমি। তারপর সে আমার সাথে কথা বলতে লাগলো। আমার বাঁ হাতটাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর, আচ্ছা, আপনার আসল পরিচয়টা কি? কালকেই তো বলেছি। তাহলে আপনার শরীরে গুলির দাগ কেন? আর কেনই বা আপনার মাথায় এত বড় একটা মাথা ফাটার দাগ? আসলে আমি একটা ব্যাংকের গার্ড ছিলাম, আর সেই ব্যাংকের ডাকাতির সময় আমাকে গুলি করে। তারপর আর কি মনে নেই।
আমি কথাগুলো মিথ্যেই বললাম, কারণ সত্যিটা এখনই বলা যাবে না। যদি সে কোনো রকমে ভয় পায় তাহলে আবার আমাকে বিপদে পড়তে হবে। ও, তাই তো বলি, গুলির দাগ কেন? হুম, আচ্ছা, আমরা কি ঢাকা শহরেই আছি? না তো, এটা তো সিলেট। কি? আমি এখানে এলাম কেমনে? আসলে আমি আপনাকে এখানকার একটা নদীর পাড়ে পেয়েছি। ও, মনে পড়ে গেল। তিথু তো ওর লোকদের বলেছিল আমাকে যেন নদীতে ফেলে দেয়। তারপর রিমির সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। জানতে পারলাম মেয়েটার বাসা নাকি ঢাকায়, কিন্তু সে ঢাকায় যায় না, কারণ সেখানে নাকি তার ভালো লাগে না। আর আমি বর্তমানে একটা মেডিকেল কলেজে আছি, আর রিমি নাকি এই মেডিকেল কলেজের ডাক্তার। কথা বলতে বলতে আমার শরীরে যে স্যালাইনটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেল। আমি রিমিকে জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, একটা কথা বলি। হুম, বলেন। আচ্ছা, আমার বাঁ হাতটা এমন হবার কারণ কি? আসলে গুলিটা আপনার কাঁধের যে অংশে লেগেছে, সেখানে ময়লা কিছু ঢোকার কারণে এমন অবশ হয়েছে। ও, এখন তো ঠিক হয়ে যাবে, তাই না? হুম। আচ্ছা, আমার আর শুয়ে থাকতে ভালো লাগছে না। আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন? অ্যাঁ, যাবেন বাহিরে? হুম, এখানে আর ভালো লাগছে না। ওকে, চলেন, আমরা একটু ঘুরে আসি। চলেন চলেন। তারপর আমি উঠে পড়লাম। বেড থেকে উঠেই পড়লাম এক মহা বিপদে। সেই বিপদ হলো, আমার প্যান্ট আছে, কিন্তু গায়ে দেওয়ার মতো কোনো শার্ট বা গেঞ্জি খুঁজে পাচ্ছি না। এটা দেখে রিমি কোথায় যেন গেল। একটু পর আবারও চলে আসলো। আমি যে কেবিনে আছি সেই কেবিনে। তার এক হাতে একটা গেঞ্জি আর অন্য হাতে এক জোড়া জুতা। গেঞ্জি আর জুতা নিয়ে আসলো, ঠিক আছে, কিন্তু এর থেকে আরও একটা বড় সমস্যা দেখা দিল। সমস্যাটা হলো, আমার এক হাত তো অবশ হয়ে আছে। এখন আমাকে কে এই গেঞ্জি পরিয়ে দিবে? আমি রিমির দিকে তাকালাম। আমার তাকানো দেখেই রিমি আবার বলে উঠল, থাক, আর এমন করে তাকাতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। তারপর সে আমাকে পরিয়ে দিল গেঞ্জিটা। যখন গেঞ্জিটা আমাকে পরাতে রিমি আমার কাছে আসে, তখন আমার নাকে হালকা একটা মিষ্টি সুবাস ভেসে আসে। পরে বুঝতে পারলাম এটা রিমির চুলের সুবাস। হয়েছে, এবার চলেন, আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলেন। তারপর আমি আর রিমি ঘুরতে বের হলাম। কেবিন থেকে বের হওয়ার আগে একটা হ্যান্ড বেল্ট দিয়ে আমার বাঁ হাতটা গলার সাথে ঝুলিয়ে নিলাম। আর রিমি আমার চিকিৎসারত ডাক্তার হওয়ার ফলে ঘুরতে যাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। সন্ধ্যার সময় আমি আর রিমি হাসপাতালে চলে আসলাম। তারপর রিমি আমাকে আমার বেডে শুইয়ে দিয়ে কোথায় জানি গেল। আসলে রিমি নামের মেয়েটা খুবই সহজ সরল। সে খুব সহজে মানুষের সাথে মিশে যাইতে পারে। শুধু রিমি না, সব মেয়েরাই খুব সহজ সবার সাথে মিশতে পারে। হঠাৎ করে মনে হলো যে আমার সাথে তো আমার এটিএম কার্ড থাকার কথা, কারণ ওটা তো আমার প্যান্টের ভিতরেই ছিল। রেমে আসুক, তারপর জিজ্ঞেস করব। শুয়ে আছি, মনে পড়তে লাগলো সেই আগের দিনগুলোর কথা, যখন আমি বাবা মায়ের সাথে ছোট্ট সুখের পরিবারে থাকতাম, দিন পার করতাম। যদিও বাবা মায়ের ঝগড়া লাগতো, তবুও আমরা সুখেই ছিলাম। কিন্তু কথাই আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। ঠিক সেই দশা হয়েছিল আমার বাবার। আগের সিজন 1-এ বলেছিলাম আমার বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন। তাতে তার ভালো লাগেনি, কারণ হলো তার আরও টাকার ক্ষমতা চাই। যদিও আমাদের টাকা পয়সা সম্মানের অভাব ছিল না, কিন্তু বাবাকে ধরেছিল এক মরণ নেশা, যার প্রভাব আমাদের পরিবারের ওপর এসে পড়ে। পৃথিবীটার একটাই নিয়ম যে যার হাজার হাজার টাকার মালিক সে হতে চায় লাখ লাখ টাকার মালিক, আর লাখ লাখ টাকার মালিক সে হতে চায় কোটি টাকার মালিক, আর যে কোটি টাকার মালিক সে হতে চায় কোটি কোটি টাকার মালিক। বাংলা ভাষায় যাকে বলে লোভ লালসা। আমার বাবারও সে লোভে পড়ে সোনার সংসারটা শেষ করে দিয়েছে। শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় রিমি এসে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি ভাবছেন? আরে তেমন কিছু না। আচ্ছা, আমাকে যখন নদী থেকে তুলে এনেছেন, তারপর আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিল কে? কেন? নার্স। কি? হুম, কিন্তু এই কথা কেন জিজ্ঞাসা করছেন? আসলে আমার প্যান্টের পকেটে একটা এটিএম কার্ড ছিল, তো তাই আর কি। ও হ্যাঁ, মনে পড়েছে। এই দেখুন, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনার এটিএম কার্ডটা আমার কাছেই আছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, আপনার সম্পর্কে তো ভালো মতো জানাই হলো না। আপনার পরিবারে কে কে আছে? আমার এই পৃথিবীতে কেউ নেই। মানে?
বুঝলাম না তো। এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনার কে কে আছে পরিবারে? আমারও কেউ নেই। আপন বলতে শুধু একটা ভাই আছে। আর আমার বাবা মা অনেক দিন আগেই মারা গেছেন। ও সরি, আমি আসলে বাদ দেন এসব কথা। আচ্ছা, আপনি তো দেখতে সেই লেভেলের কিউট, আপনার গফ নাই? রিমির এমন প্রশ্ন শুনে তো আমি অবাক হলাম, সাথে আমার মনটাও খারাপ হয়ে গেল। কি হলো, চুপ হলেন যে? না মানে, পুরোটা বলতে দিল না। ও, বুঝেছি, কেউ নেই। থাকলে হয়তো এতদিন খোঁজ খবর নিত। হুম। আচ্ছা, এখন আপনার বাঁ হাতটায় মেসেজ করতে হবে। কেন? আরে, এটা মেসেজ না করলে ঠিক হবে না তো। ও আচ্ছা, আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না? আরে না, এটা তো আমার কর্তব্য। হাতে মেসেজ করেছে কি যেন, সবুজ কালারের তেল দিয়ে, আর কথা বলতেছে। যাই হোক, আপনি বাসায় যান না? আসলে বাসায় একা একা ভালো লাগে না, তাই প্রায় সব সময় এই হাসপাতালেই থাকি। ও আচ্ছা, আপনার ভাই কি করে? আগে এসে একটা মাফিয়ার হয়ে কাজ করত, আর এখন নিজের একটা জিম খুলেছে। ও, তা নাম কি আপনার ভাইয়ের? হয়তো আপনি আমার ভাইয়ের নাম জানেন। আমার ভাইয়ের নাম জয়। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এটা তো আমার দলেরই জয়, যাকে শেষ পর্যন্ত সে আমার কথা রেখেছে। এখন সে নিজের জিম চালায়। ও, আগে অনেক নাম শুনেছি। আচ্ছা, আপনার ভাই কোন মাফিয়ার হয়ে কাজ করত? যদিও আমি জানি। মাফিয়া কিংয়ের হয়ে। আপনি একটা কথা জানেন? আমাকে তো সেরকম কোনো কথাই বলেননি যে জানবো। আমি না মাফিয়া কিংয়ের লিডারকে ভালোবাসি। রেমের কথা শুনে তো আমি অবাক। বলে কি এ মেয়ে, সে নাকি আমাকে ভালোবাসে? ও আচ্ছা, আপনি কি তাকে দেখেছেন? না, তাহলে কেমনে ভালোবাসলেন? আসলে আমি আমার ভাইয়ের কাছে থেকেই শুনতাম তার লিডার কেমন, কি করে, কেন করে। আর তার উত্তর শুনেই আমি মাফিয়া কিংয়ের প্রেমে পড়ে যাই। মাফিয়া কি 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 করে? সে কখনো কারোর ক্ষতি করেনি, অজান্তে অনেক গরিবের উপকার করেছে, বিনা অপরাধে কাউকে মারেনি। ও, তা আপনার ভাই এখন মাফিয়া কিং এর সাথে কাজ করে না? না, আসলে মাফিয়া কিংকে নাকি লেডি কুইনের কে যেন মেরে ফেলেছে। ও, কখনো মাফিয়া কিংকে দেখেছেন? না, আসলে ভাইয়াকে বলেছিলাম মাফিয়া কিংয়ের ছবি আনার জন্য, কিন্তু সে আনেনি। ও। তার বসকে নাকি বাইরের কেউ চেনে না, তাই। আর তার ছবি কাউকে দেখাতে না করেছে মাফিয়া কিং। হুম, ভালোই তো। আচ্ছা, যাই হোক, আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আপনি কেন কষ্ট করে আনতে যাবেন? নার্সকে আনতে বলেন। আরে না, আমিই যাচ্ছি। রিমি আমার জন্য খাবার আনতে চলে গেল। আমি ভাবতে লাগলাম, রিমি আমাকে তো ঠিক মতো চিনেই না, তাহলে এত সেবা যত্ন করতেছে কেন? নাকি সে আমাকে চিনে? আরে না, সে আমাকে কেমনে চিনবে? আর জয়ের কাছে তো আমার কোনো ছবিও নেই। আর কি মেয়ে রে বাবা, আমাকে না দেখেই ভালোবেসে ফেলেছে। না, আর কাউকে ভালোবাসবো না। আগে একজনকে ভালোবেসে ঠকেছি, আর না, আর কোনো মেয়েকে ভালোই বাসবো না। শুয়ে শুয়ে আনমনে এসব কথা ভাবছি, এমন সময় রিমি আসলো, হাতে খাবারের প্লেট। তারপর খাবারের প্লেটটা নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিল, আর আমি উঠে খেতে লাগলাম। এক হাত দিয়ে খেতে কষ্ট হচ্ছিল, কিন্তু তাও কোনো মতে খাবার খেলাম। খেয়ে আমি শুয়ে পড়লাম। এভাবেই কেটে গেল আরও কয়েকটি দিন। এখন আমি প্রায় পুরোটাই সুস্থ, বাঁ হাতটাও ঠিক হয়ে গেছে। এই কয়দিনে রিমি আমাকে অনেক সেবা যত্ন করেছে, আর সে প্রায় সময় আমার সাথে ছিল। বলতে গেলে একমাত্র রিমির কারণেই এত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেলাম। এখন ভাবছি যে আমি এখনই ঢাকায় যাব নাকি পরে যাব। আর আমি তো এখন ভালো মতো জানি না কার্লো আর তিথু সম্পর্কে। হয়তো তারা এই 2 বছরে আরও অনেক শক্তিশালী হয়েছে। এখনই কি আমার ওদের সামনে যাওয়া ঠিক হবে নাকি না? আর বর্তমানে তো আমি একা, আর আমার লোকজন তো কেউই জানে না যে আমি বেঁচে আছি। না, এখনই আমি তিথু আর কার্লো এর সামনে যাব না। গেলে তারা আমাকে খুব সহজে মারতে পারবে। কেবিনে বসে বসে এসব কথাই ভাবছি। এমন সময় কেবিনে রিমি চলে আসলো। তারপর সে আমাকে বলতে লাগলো, তা কালকে বিকালে তো আপনাকে রিলিজ করে দিবে। হুম। তা এখন কি আবার আগের জায়গায় ফিরে যাবেন নাকি? এখনো সেটা ভাবিই নাই। ও আচ্ছা, কালকে সকালে আপনাকে একটা কথা বলবো। কালকে কেন, আজকেই বলেন।
আজকে বলবো না, যা বলার কালকেই বলবো। ওকে কি বলার কালকেই বললেন। তারপর রিমি চলে গেল। আমিও শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম কত সুন্দর জীবন থেকে কত খারাপ জীবনে জড়িয়ে পড়লাম। লোকে খুব সহজেই বলে দেয় যে অতীতকে ভুলে যেতে। আসলেই কি তাই? খুব সহজেই কি অতীতটা ভুলে যাওয়া যায়? আমি তো আমার অতীতটা ভুলে যেতে চাই, কিন্তু পারি না। কারণ আমাকে যে প্রতিশোধ নিতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি নিজের কেবিনে। এখন আমি পুরোপুরি সুস্থ। আজকে বিকেলে আমাকে এই হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে। ভাবতেছি প্রায় 2 বছর কত টাকায় বিল হয়েছে হাসপাতালে, টাকাটা দিয়েই দেব। আর না হলে তো মনে হয় রিমিকেই দিতে হবে, কারণ সে আমাকে এই হাসপাতালে নিয়ে এসেছে। আর যা যা বিল আসবে তা দিলে তো আবার 1 পয়সা পরিমাণও অর্থ কমবে না। এদিকে প্রায় দুপুর হয়ে গেল, কিন্তু এখনও রিমি আসলো না। আর তার আবার কোনো বিপদ হলো না তো? এমন সময় একটা নার্স এলো দুপুরের খাবার নিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডক্টর রিমি কই? স্যার, ম্যাডাম তো একটা অপারেশন করে 12টার সময় বাসায় চলে গেছে। ও আচ্ছা, আজকে কি আর আসবে না? আসবে তো একটু পরেই মনে হয় আসবে। ও। স্যার। তারপর নার্সটা চলে গেল আর আমি খুশি মনে খাবারটা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম হাসপাতালের রিসেপশনে, কারণ আমার বিলটা পে করতে হবে। আর একটু পর আমাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবে। আমি বসে বসে ভাবছি এখন আমি কি ঢাকায় গিয়ে পরিচয় গোপন করে থাকবো, নাকি বগুড়ায় যাব, নাকি এই সিলেটেই থাকবো। কিছুই বুঝতে পারছি না। এমন সময় রিমি আমার কেবিনে চলে আসলো। সরি, আজকে সকালে আসতে পারিনি। আসলে আজকে একটা ইমার্জেন্সি অপারেশন করতে হয়েছে তো, তাই আসতে পারিনি। শুনেছি নার্সের কাছে। তাই? হুম। তাই এখন কি করবেন শুনি? ভাবতেছি কি করা যায়। আমি একটা কথা বলি। হুম। আপনি তো গতকালকে বলেছিলেন যে আজকে সকালেই কি জানি বলবেন। হুম, বলতে চাইছি তো। তো আসলে আমি জানি আপনি কে। হঠাৎ করে রিমির এমন কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ এর আগে রিমি এমন কথা আর একটাও বলেনি। কি হলো, চুপ করলেন যে? মানে কি 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 বলছেন এসব? আর আমাকে তো চিনেনি। আমি তো আপনাকে আমার পরিচয় দিয়েছিলাম। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। এই নিন আপনার ওয়ালেট। বলেই আমার ওয়ালেটটা আমার দিকে এগিয়ে দেয়। এইবার বুঝতে পারলাম আসল কাহিনীটা কি। ওয়ালেটটা নিলাম। কি হলো, আবার চুপ করে আছেন কেন? এটা কিন্তু আপনি ঠিক করেনি। অন্যের জিনিস না অনুমতি নিয়ে দেখেছেন। ও হ্যালো, আপনাকে যখন এনেছিলাম তখন আপনার পরিচয় জানতেই ওটা খুলতে হয়েছে। হয়েছে, আর বলতে হবে না। তা মিস্টার মাফিয়া, এবার কোথায় যাবেন শুনি? দেখেন, ওখানে কেউ আমাকে চিনে না। আর মাফিয়া নামে আমাকে এখন ডাকবেন না। আমার বাসায় যাবেন। রিমির এমন কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। কি হলো, যাবেন? আর আমি ভাইয়াকে সারপ্রাইজ দিতে চাই। যাক, রিমি তাহলে জানে আমি কে, আর তার ভাইকে পেলে আমার অনেকটাই উপকার হবে। ওকে, যাব। কিন্তু একটা কথা বলি, হুম, বলেন। আমার সাথে লাইন মারার চেষ্টা করবেন না কিন্তু। বললেই হলো, আগে বাসায় যাই, তারপর দেখেন কি করি। ওকে ওকে। আমাকে রিলিজ করবে কখন? এক্ষুনি যদি যেতে চান তাহলে এক্ষুনি। ওকে চলেন। আর আমি হাসপাতালের বিল পে করেছি। আরে, আপনি কেন দিতে গেলেন? আমিই দিতাম। আরে দূর, এটা কোনো টাকা হলো? চলেন তো। তারপর আমি আর রিমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। আমি নিচে দাঁড়িয়ে আছি, আর রিমি চলে গেল তার গাড়ি আনতে। তারপর আমি গাড়িতে উঠলাম। গাড়ি রিমি নিজেই চালাতে লাগলো, আর আমি পাশে বসে আছি। এই যে একটা শপিং মলের সামনে গাড়িটা দাঁড় করাবেন তো। কেন? আমার কিছু কেনাকাটা করা লাগবে। লাগবে না। মানে, আমি কি আপনার বাসায় গিয়ে খালি গায়ে থাকবো নাকি? থাকবেন, প্রবলেম নাই। এই, আপনার লজ্জা শরম নাই? ডাক্তারদের লজ্জা শরম থাকে না। আর আপনার যে বুকের দুই পাশে দুইটা বড় কালো তিল আছে, এটা আমি দেখে নিয়েছি। বলেই হাসা শুরু করলো। আর এদিকে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। চুপ করেই গাড়ি চালান। হুম। প্রায় 15-20 মিনিটের মাথায় চলে আসলাম একটা বাড়ির সামনে। বাইরে থেকে বাড়িটা দেখতে অনেক সুন্দর। তারপর আমি রিমির পিছনে পিছনে চলে আসলাম বাড়ির ভিতরে। বাসার ভিতরে এসেই তো আমি অবাক হয়ে গেলাম। এটা আমি কি দেখছি? বাসার দেয়ালে আমার
আর একটা মেয়ের অনেকগুলো ছবি। আমি বুঝতে পারলাম না আমার সাথে এটা কার ছবি। আশেপাশে তাকিয়ে দেখলাম এরকম আরও অনেক ছবি আছে, কিন্তু কিছুই মনে করতে পারছি না এটা কার ছবি। আর রিমিকেও দেখছি না যে তাকে জিজ্ঞেস করব ছবিটা কার। দূর, পরে জেনে নেব। আগে চারপাশে ভালো করে ছবিগুলো দেখি। তারপর সবগুলো ছবি মনোযোগ সহকারে দেখতে লাগলাম। কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে এই ছবিগুলো দেখছেন কেন শুনি? পিছনে থেকে হঠাৎ রিমি এমন একটা কথা শুনে আমি চমকে গেলাম। তারপর রিমি যা বলল তা তো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার কারণ হলো, সে বলল, আসলে ওইটা আমার আর আমার ছোট্টবেলার খেলার সাথীর ছবি। ও, আমি চিনতে পারলাম এখন। কারণ ছোটবেলার আমার একটা খেলার সাথী ছিল। তা ছেলেটার নাম কি? আমি হাসতে হাসতেই কথাটা বললাম। নীল মেহরাজ। ওহ, গুড। গুড কেন? জানেন, ওকে না খুব মিস করি। ছোটবেলার খেলার সাথী ছিল তো তাই মিস করেন? হুম। আচ্ছা, আমি যে তার খেলার সাথী ছিলাম সেটা কি বলে দিব এখন, নাকি বলবো না? না থাক, পরে বলবো নি। কি হলো, চুপ করে আছেন কেন? না, এমনি। ফ্রেশ হয়েছেন? কেমনে হব? আমি তো আপনার বাসার কিছুই চিনি না। ও সরি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আসেন, আপনাকে একটা রুম দেখিয়ে দিই, যে রুমে আপনি থাকবেন। চলেন। তারপর রিমি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি সেই রুমে চলে গেলাম এবং আমি ফ্রেশ হতে চলে গেলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমাকে যে রুমটা দিয়েছে সেই রুমটায় শুয়ে শুয়ে ভাবছি যে এই রিমি আমার ছোটবেলার খেলার সাথী, সেই রিমি। আসলে রিমির মা বাবা যখন বগুড়ায় ট্রান্সফার হয়েছিল তখন আমাদের বাসাতেই থাকতো, আর সেই সময় আমার একমাত্র খেলার সাথী ছিল এই রিমি। তারপর তার বাবা মার আবার বদলি হওয়ার কারণে কোথায় চলে গেছে মনে নেই। রিমি তো এখনও সেই আগের মতোই আছে। না, কালকেই বলে দেব যে আমি সেই খেলার সাথী নীল। আর আমার নাম বলার পরও কেন রিমি আমাকে চিনতে পারলো না? নাকি আমার নামটা ভালো মতো শুনেইনি তাই মনে হয়তো চিনতে পারছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। এদিকে রিমি তার ভাইকে ফোন করে বলেছে, হ্যালো ভাইয়া। বল, কেমন আছিস? হুম, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তো ফোন দিচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, সমস্যা হবে কেন? তুমি সকালে আমার বাসায় এসো তো। কেন? আসবা কি না সেটা বলো। আরে রাগিস কেন, আসবো তো। ওকে, রাখি তাহলে, কালকে সকালে চলে এসো। বলেই রিমি ফোনটা রেখে দেয়। সকালে রিমির ডাকে ঘুম ভাঙলো। দেখি রিমি হাতে দুটো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখে বলতে লাগলো, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? বলতে বলতে কাপটা হাতে নিলাম। হুম, ভালো আছি। আর আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোনো সমস্যা হচ্ছে নাকি এখানে? আরে না। আচ্ছা, আপনার ভাই কই? তাকে যেয়ে দেখলাম না। বলেছিলাম না, ভাইয়ার জিম আছে, সেখানেই আছে। আপনার ভাইকে আসতে বলেন। বলেছি তো। কখন আসবে সে? 20-25 মিনিটের মধ্যেই চলে আসবে। আচ্ছা, আমি যে এখানে আছি তা কি বলেছেন? না, আমি ভাইয়াকে সারপ্রাইজ দিব বলেই কিচ্ছু বলিনি। ও গুড। আচ্ছা, আপনার মা বাবাকে দেখছি না যে। আমার কথা শুনে কেমন যেন মন মরা হয়ে গেল। বাবা মারা গেছে। কি? অবাক হয়ে আমি বললাম, হুম। আচ্ছা বাদ দেন। আর একটা কথা বলবো? হুম, বলেন। রাগ করবেন না তো? আরে না, বলেন তো। আচ্ছা, আপনার হাঁটুর উপরের তিলটা কি এখনো আগের জায়গাতেই আছে? অনেক অবাক হয়ে বলল, আমার হাঁটুর উপরে তিল আছে এটা আপনি কেমনে জানলেন? জানছি অনেক আগেই। এখন বলেন আছে কি না। এই সত্যি করে বলেন তো, কেমনে জানলেন? অনেকটা রেগে বলল, ওই ছোটবেলায় দেখেছিলাম তো তাই আর কি। কেমনে দেখেছিলেন? আমি নীল। তো কি হলো, এমন করে তোতলাচ্ছেন কেন? আপনি নীল মেহারাজ মানে? কি মানে করছেন? একেবারে তার সামনে গিয়ে বললাম, না, কিচ্ছু না। তা আমাকে ভালোবাসেন মিস রিমি? আমার মুখে এমন কথা শুনে সে অবাক হয়ে তাকিয়ে বলল, আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? হুম হুম। মিথ্যা বলতে হবে না, আমি সবটাই জানি। কি কি জানেন আপনি?
এই যে আমাকে ভালোবাসেন এইটা কে বলেছে? সেদিন হাসপাতালে বলেছিলেন। মনে আছে তাহলে? হুম, আছেই তো। যাই হোক, এখন কি করবেন? কি আর করব, বাইরে যাব। ও, সকালের খাবার খাবেন না? আপনার ভাই আসুক, তারপর না হয় একসাথেই খাওয়া যাবে। ওকে। আচ্ছা, আপনাকে কারা গুলি করেছিল? সত্যিটা তো বললেন না। কেন, আপনার ভাইয়ের কাছ থেকে শুনেননি? না তো, ভাইয়া তো আমাকে কিছুই বলেনি। ও তাই? হুম। এখন বলেন, কেন মারতে চেয়েছিল? এইগুলো না হয় পরেই শুনেন। ওকে। আপনি কি করেন এখন? কিচ্ছু না। আমি আর রিমি সোফায় বসে বসে গল্প করতেছি, এমন সময় কে যেন বাসার কলিং বেলটা বাজালো। আমি বসে থাকলাম আর রিমি উঠে গিয়ে দরজাটা খুলতে থাকলো। দরজা খুলতেই জয় ভিতরে চলে আসলো। কি রে, এত সকালে ডাকলি কেন? এমনি ডেকেছি। ও, জানিস কত কাজ ফেলে চলে এসেছি। এখন থেকে তোমার সব কাজ বাদ দাও। কেন রে, তোর জন্য কি বর খোঁজার কাজ করব নাকি? ভাইয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তারপর রিমি আর জয় ভিতরে চলে আসলো, আর এদিকে আমি সোফায় বসে বসে পেপার পড়ছি। ভাইয়া, তোমার বস ফিরে এসেছে, এখন তোমার সব কাজ বাদ দাও। কি যে বলিস না, আমার বস আবার কই থেকে আসবে? এখনও আমাকে দেখেনি, তাই আমি বলে উঠলাম, কি রে জয়, তোর এখন আবার কি এত কাজ থাকে রে? হঠাৎ জয় আর রিমির মাঝে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে জয় সোফার দিকে তাকাতেই দেখে আমি বসে আছি। দাদা আপনি, আমি কি ভুল দেখছি নাকি? আরে না, তুই ঠিকই দেখছিস, এটা আমি। এটা কেমনে সম্ভব? বলেছিলাম না আমি আবার ফিরে আসব। আর কখনো দেখেছিস যে নায়ক মারা যায়? না। আচ্ছা যাই হোক, এখন চল আগে খেয়ে নেই। হুম, চলো সবাই আগে খেয়ে নেই। তারপর আমরা তিনজনে একসাথে মিলে সকালের খাবারটা খেলাম। তারপর তিনজনে মিলে গল্প করতে বসলাম। তা জয়, তোর কি খবর? চলতেছে ভাই। আর ওইদিকে গ্যাংস্টারদের কি খবর? ভাই ওরা তো এখন আগের থেকে আরো বেশি ভয়ানক হয়ে গেছে। ব্যাপার না। আর শোন, তুই আমাদের আগের সব লোকজনদের এক জায়গায় আসতে বল, কথা আছে সবার সাথে। আপনার কথা শুনলে সবাই আবার আগের মতো চলে আসবে। ওকে, তাড়াতাড়ি আসতে বল। ওকে দাদা, আমি এখনই করতেছি। তারপর জয় চলে গেল আমাদের আগেই লোকজনগুলোকে ডাকতে। আমি আর রিমি এখনো বসে আছি। আচ্ছা, এসব খুন খারাপি বাদ দিলে হয় না? কেন বাদ দিব কেন? একটু ভালোভাবে জীবনযাপন করার জন্যই বাদ দিয়ে দিন। অন্যায় আমার পছন্দ না। আর আপনি কি জানেন, বর্তমানে বাংলাদেশের প্রতিটি 100 জন স্টুডেন্টের মধ্যেই 30 জন স্টুডেন্টই নেশা করে। তাতে আপনার কি? আমার কিছু না, কিন্তু আবার অনেক কিছু। আচ্ছা, আপনার আব্বু আম্মু কেমন আছে জানেন কি? আমার মা বাবাকে তারা মেরেই ফেলেছে। মানে কি? এসব বাদ দিন তো। আচ্ছা, আপনাদের শহরটা আমাকে ঘুরে দেখাবেন না? চাইলে দেখাতে পারি। কখন দেখাবেন বলেন? আপনার যখন ইচ্ছে তবে তখন দেখাবো। ও, এখন তো সকাল, তাই বিকেলে দেখবেন। ওকে। ওকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। ওটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আবারও সেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমার মা বাবার কথা মনে পড়লো। লোভে পাপ, পাপে মৃত্যু, এই উক্তিটা এখন আমি পুরোপুরিভাবে বুঝতে পারি। কারণ এই লোভে পড়েই আমার বাবা মারা গেছে, তার সাথে নিয়ে গেছে আমার মাকেও। আর আমাকে বানিয়ে গেছে এতিম। বাবার ক্ষমতার জন্য এমপির ভোট করেছিলেন, আবার জয়ীও হয়েছিলেন, প্রিন্সিপাল ছিলেন। তখন মান সম্মান টাকা সবই ছিল। আর যখন এমপি হলেন তখন মানুষকে বকা ছাড়া সম্মান আর পায়নি। কারণ এমপি হওয়ার পর তিনি ড্রাগসের ব্যবসা শুরু করেন। তারপর থেকে এসব সেরে দেওয়ার জন্যই আমার বাবা মাকে মেরেছিল এই কার্লোসের লোক। সেসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও জানি না। দুপুরের সময় রিমির ডাকেই আমার ঘুমটা ভাঙলো। তারপর আমি ঘুম থেকে উঠেই গোসল করে খাবার খেলাম। আর এদিকে জয় আমার লোকদের এক জায়গায় আসতে বলেছে। তিথু, এবার তুমি কি করবা? তোমাকে তো বলেছিলাম যে এই নীল দাদা বেইমানি পছন্দ করে না, আর বেইমানদের ভালো হতে একটা সুযোগও দেয়। তোমাকেও দিব সুযোগটা। শুয়ে আছি এমন সময় জয় আমার কাছে আসলো। দাদা একটা কথা ছিল। হ্যাঁ বল। আপনি তো সবাইকে চলে যেতে বলেছিলেন। হুম। সবাই তো নিজেদের এলাকায় চলে গেছে, তাই আস্তে আস্তে একদিন লাগবে। কারণ আমাদের গ্যাংয়ের লোক পুরো বাংলাদেশে আনাচে কানাচেতে থাকে। ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা, একটা কাজ করতে পারবি? বলেন, পারবো না কেন? আমাকে কি তুই তিথুর নাম্বারটা দিতে পারবি?
তিথু, এটা আবার কে দাদা? আরে লেডি কুইনের নাম তিথু। আচ্ছা, যা তুই আমাকে লেডি কুইনের নাম্বারটা দিতে পারবি কি? লেডি কুইনের নাম্বার আছে, কিন্তু কখনো কথা হয়নি। তাহলে ফোন দে তো, কথা আছে। ওকে ভাই। তারপর জয় আমাকে লেডি কুইনের ফোন নাম্বারটা দেয় আর কল দিয়েও দিল। একের পর এক কল করে যাচ্ছি। এদিকে তিথুর ফোনে একটা কল আসে। এই অবেলায় তো কেউ তিথুর কাছে ফোন দেয় না, আর আজকে হঠাৎ করে এই নাম্বারটা থেকে কল আসছে। সে নাম্বারটাও আমি চিনি না। না আর পারতেছে না সে, বরং রং নাম্বার হলেও তো এতক্ষণে ফোন করার কথা নয়। তাহলে কি তার চেনা কেউ ফোন করেছে নাকি? সে আর পারতেছে না ফোনের শব্দের জন্য। এবার সে ফোনটা ধরলো। তিথু বলল, হ্যালো। এই, কে তুই বে? এত ফোন দিচ্ছিস? আমি তোমার সেই পুরনো এক অচেনা ব্যক্তি। এটা আবার কেমন কথা? চেনা ব্যক্তি মানে? কিছুই না, আর পারলে ভালো হয়ে যাও, কারণ আমি বেঈমানদের একটা সুযোগই দেই। এই, কে তুই? আর তুই আমাকে কেন সুযোগ দিবি? আমি যেই হই না কেন। তুই জানিস আমি কে? হ্যালো, আমি কি তিথুর সাথে কথা বলতেছি? হুম, আমি তিথু। তাহলে তো ঠিক জায়গায় কল করেছি। লেডি কুইনের সাথে মজা করছিস? তিথু, আর মজা করব না। আমি নীল। তোমাকে তো আগেই বলেছিলাম যে আমি বেঈমানদের ভালো হতে একটা সুযোগ দেই, আর তুমিও তো আমার সাথে সেই বেঈমানিটাই করলে। নীলকে সেই কবেই মেরেছি আমরা। দেখো তিথু, আমি তোমাকে বলেছিলাম মাফিয়া কিং ফিরে আসবে, সো আবার এসে গেছি। এবার আর কাউকে ছাড়বো না। তুই যেই হোস না কেন, সামনে এসেই কথা বল দেখি, কেমন পারিস? সময় হলেই সামনে আসবো। আপাতত তোমার কাকা কার্লোকে বলে দিও রেডি থাকতে। এই দেখ, মজা ভালো লাগে না কিন্তু। মজা ভাবতে পারো, আবার সিরিয়াসলিও নিতে পারো। এইটা পুরোটা নির্ভর করে তোমার ওপর। আমার বলার কথা আমি বলে দিয়েছি, বাই বলেই ফোনটা কেটে দিলাম। তিথু উত্তরের অপেক্ষা করলাম না। বেঈমানদের সুযোগ দিলাম, এখন কি করবে সেটা তাদের নিজেদের ব্যক্তিগত বিষয়। তারপর জয়কে ওর ফোনটা দিয়ে দিলাম। বিকেলে আমি আর রিমি সিলেট শহরটা ঘুরতে বের হলাম। আজকেই সিলেট শহরটা খুব সুন্দর। সারা বিকেলে ঘুরে বাসায় আসার সময় কিছু কেনাকাটা করলাম, আর আমার জন্য একটা ফোনও কিনলাম। আর আমার অ্যাকাউন্টে এখনও অফুরন্ত টাকা আছে। চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনে একটা নতুন সিম কার্ড তুললাম। আহ, কি যে ভালো লাগছে! কতদিন পর আবার আমার প্রতিশোধটা নিতে পারবো। ভাবতেই অবাক লাগে যে আমি এখনও বেঁচে আছি, আর এবার কোনো কথা বলার সুযোগই দিব না। কি দোষ করেছিল আমার মা যে তাকে তোরা মেরেছিস? কেন আমার হাসি খুশি জীবনটাকে কালো ছায়ে ফেলে দিলি? এবার তোদের সবাইকে দেখে নিব আমি। আর তিথু, তুমি যে আমার সাথে নিখুঁত অভিনয়টা করেছো, তা তো আমি কখনোই ভুলতে পারবো না। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর চাইবো তোমার কাছে। কেন আমাকে তুমি মারতে চাও? আর কেনই বা তুমি আমার প্রিয় রাসেলকে মারলে? কি দোষ ছিল রাসেলের? তিথু, তুমি যে কেন আমার বিশ্বাসের সাথে খেলা করলে? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম রিমির ডাকে। দেখি রিমি হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি উঠতেই, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? কফির মগটা হাতে নিয়ে। হুম, ভালো আছি। আপনার ভাই কই? জানি না তো, কই যেন গেছে। ও আচ্ছা, একটা কথা বুঝতেছি না। কি কথা বলেন দেখি? আচ্ছা, আপনারা যখন আমাদের বাসায় ভাড়া ছিলেন তখন তো আপনার ভাইকে দেখিনি। আসলে তখন ভাইয়া আমাদের সাথে ছিল না। কেন? তখন ভাইয়া নানুদের বাসায় ছিল। ও আচ্ছা, তাই তো আমি ওকে দেখিনি। আপনার কি গপ আছে? হঠাৎ করে রিমির এমন কথা শুনে চমকে উঠলাম। জিএফ ছিল? ছিল মানে? ছিল মানে ছিল, কিন্তু এখন আর নাই। কারণটা কি বলা যাবে? আসলে আবার জিএফ হলো লেডি কুইন। কি? লেডি কুইন মানে যে এখন বাংলাদেশ রাজ করে বেড়াচ্ছে? সেই লেডি কুইন। আমার কথা শুনে রিমি কেমন যেন হয়ে গেল। মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। ও, এখন আর কোনো জিএফ নাই, কারণ লেডি কুইন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বুঝলাম না তো। আসলে আমি তিথুকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে ভালোবাসার নাটক করেছে। আমাকে মারতে আমার শত্রুদের সাথে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও, হুম আচ্ছা, আমার না খুব ক্ষুধা পাইছে। জানি না,
রাতে তো বেশি কিছু খান নাই। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা। তারপর রিমি চলে গেল। লোকে বলে শরম করলে নাকি গরম ভাত কপালের জুটে না, তাই আমি শরম না করে ক্ষুধা লাগার কথাটা বলেই দিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসেই দেখি রিমি টেবিলে বসে আছে আর কাজের মেয়েটা সবকিছু রেডি করতেছে। আমাকে নামতে দেখে রিমি বলল, তাড়াতাড়ি আসেন। জয়কে ফোন দেন তো, ও আসুক। আমাকে ফোন দিতে হবে না, আমি চলে আসছি। বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করলো জয়। ওই তো চলেই আসছে, চলেন এখন খাওয়া যাক। খাওয়া শুরু করি। তা জয়, তোর কাজ কত দূর হলো? খেতে খেতে বললাম। এই তো লোকজন আসতে শুরু করেছে, আপনি আর আমি খেয়ে তাদের সাথে দেখা করতে যাব। ওকে, কোথায় আসতে বলেছিস সবাইকে? আমার জিমে আসতে বলেছি দাদা। ভালো করেছিস রে। আমার জিমে আড্ডা করব এখন থেকে। আচ্ছা, আমরা ঢাকায় কবে যাব? এসব নিয়ে পরে আলোচনা করিয়েন তো, এখন খাবার খান। দাদা খেয়ে নেন, পরে সব বিষয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে। আর আমার জিমে আপনার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে, কি রাখা আছে? গেলেই দেখতে পাবেন। আচ্ছা দেখবো নি। এখন সবাই চুপ করে খাবার খান, আর একটা কথাও কেউ বলবেন না। ওকে ওকে। তারপর তিনজনে মিলে সকালের খাবারটা খেয়ে নিলাম। আমি আর জয় বের হলাম জয়ের জিমে যাবার জন্য। সেখানে আজকে আমার দলের অনেক লোকজন আসবে, যারা আমাকে হয়তো তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। জিমের ভেতরে ঢুকে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমাকে আসা দেখে সবাই দাঁড়িয়ে গেল। তারপর সবাই একসাথে বলে উঠলো, দাদা আপনি কেমন আছেন? ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমরা আবার একসাথে সবার শান্তির জন্য কাজ করব, আর শত্রুদের সাথে লড়াই তো করবই। দাদা এবার আর কোনো পালানো নয়, এবার সবাই সবটা দিয়েই সব মাফিয়াকে শেষ করব। আর জয়, তুই এখন আমাদের খোঁচরদের লাগিয়ে দে যে গ্যাংস্টার আর লেডি কুইনের ব্যাপারে খোঁজ নিতে। আর আজকে থেকে আবার আগের মতো মাফিয়া কিংয়ের তাণ্ডব শুরু হবে। ওকে দাদা। আর তোমরা আপাতত এই জিমেই থাকবে, আর থাকা খাওয়ার এখানেই করবে, প্লাস নিজেদেরকে বাঘের মতো করে তৈরি করবে। আচ্ছা দাদা। দাদা আপনার পছন্দের বাইকটা আমার কাছে আছে। কি সত্যি বলছিস? দাদা বাইরেই রাখা আছে। ওকে, আমি তাহলে আমার বাইকটা নিয়েই বাসায় যাই। আর ধন্যবাদ জয় তোকে। ধুর, ধন্যবাদ দিয়ে পর করে দিচ্ছেন নাকি? আরে না। আর তোমরা সবাই থাকো, কোনো সমস্যা হলে আমাকে বলবা। সন্ধ্যার সময় আমি আর রিমি বসে বসে গল্প করছি, এমন সময় জয় আমাদের কাছে ফোন করে। জয় বল। দাদা আমি লেডি কুইন গ্যাংয়ের একটা সদস্যকে পেয়েছি। সে কি করে? সে লেডি কুইন গ্যাংয়ের হয়ে কাজ করে আর লোকদের ঠকায়। ওকে, তাহলে বেটাকে জিমে নিয়ে আয়। ওকে দাদা। রাতে ওকে আমি ব্যায়াম শেখাবো। তারপর জয়ের ফোন রাখলাম, আর রিমি বলতে লাগলো, আচ্ছা, আমার বিষয়টা নিয়ে কি ভাবলেন? আপনার আবার কোন বিষয়? মানে কি, আমি যে আপনাকে ভালোবাসি এটার বিষয়ে কি ভাবলেন? রিমির মুখে এমন কথা শুনে আমি তো ঘাবড়ে গেলাম। কি হলো, চুপ করে আছেন কেন? তো কি বলবো? আই লাভ ইউ। তো কি করব আমি? হ্যাঁ, কিছুই করতে হবে না, যা করার আমিই করছি। বলে রিমি এসে সোজা আমার ঠোঁট দুটো তার নিজের দখলে নিয়ে নিল। আর আমি তো মদনের মতো চুপচাপ চোখ বন্ধ করে নিলাম। আমিও কেন জানি ছাড়াবার চেষ্টাই করছি না, আসলে আমারও ভালো লাগছে তাই ছাড়াচ্ছি না আর কি। কি হলো, আমাকে ভালোবাসো না? এ মেয়ে, তুমি আমাকে তুমি করে বলছো কেন? তুমি জানো আমি কে? আচ্ছা, আপনি কি নীল মেহেরাজ ওরফে দাদা? হুম। তাহলে তো ঠিকই আছে। আচ্ছা শোনো, এখন থেকে আমাকে আর আপনি করে বলতে হবে না, তুমি বললেই হবে। দুর্বল বলেই চলে আসলাম বাসা থেকে। কি হতেই কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। শালার বোন রিমি, তুমি তো আমারে আর একটু হলেও তোমার বয়সে নিয়ে নিতা। এমন কিস আমি জীবনেও খাইনি, প্রথমবার এমন কিস খাইলাম। সকালে ঘুম থেকে উঠতেই নিচে আসতেই টিভিতে খবর শুনতে পাচ্ছি যে আবারও শুরু হলো হত্যাকাণ্ড। যদিও আগে থেকে হয়ে আসছে, কিন্তু এটা অন্য মৃত্যুর মতো না। এটা হলো মাফিয়া কিংয়ের সিলমোহর লাগানো মৃতদেহ। এই সিলমোহর লাগানো মৃতদেহ আজ থেকে 2 বছর এর বেশি দিন আগে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল, এখন আবার আসছে। আর এদিকে তিথু খবরের কাগজে তার দলের লোকের
মৃতদেহ দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হলো মাফিয়া কিংয়ের এমকের সিলমোহর দেখে। তাহলে কি মাফিয়া কিং এখনো মরেনি? না না, এটা কিভাবে সম্ভব? তাকে তো আমার সামনেই মেরেছে। নাকি মাফিয়া কিংয়ের ছদ্মবেশে তার সিল মোহর ব্যবহার করছে? আসলে আমি রাতে জিমে গিয়ে লেডি কুইনের গ্যাংয়ের লোকটাকে মেরেছি। সে আগের স্টাইলে লেডি কুইনের গ্যাংয়ের লোকটাকে মারলাম। তারপর সেই আগের মতো করেই বুকের মাঝে অ্যাসিড দিয়ে লিখে দিলাম এমকে, তারপর বাইরে ফেলে দিলাম। তারপর আমি সোফায় বসে আছি, এমন সময় রিমে আসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, আজকে এত সকালে উঠলে যে? আমি তো রিমের কথা শুনেই অবাক হলাম। এই যে আমি কিন্তু আপনার বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলুন। আই লাভ ইউ। দূর, সকালবেলা খবরটাও দেখতে দিল না। ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে তুমি জানো না যে এই খবরটাতে কি বলবে। আবার তুমি করে বলছেন? এই যে এতদিন অনেক সম্মান দিয়েছি, ছোটবেলায় তো অনেক বলতে তুমি তুমি করে বলার জন্য, আর এখন বলছি ভালো লাগছে না? আচ্ছা, আমাকে কি চা কফি কিছু একটা দিবেন? সকালে আমার কফিটাই চাই। আগে আমাকে লাভ ইউ টু বলো। কখনো না, যান কফি নিয়ে আসেন। ওকে, তাহলে কফি নাই। ওকে, কোনো ব্যাপার না, বুয়াকে বলতেছি কফি আনতে। হাসেন কেন? কাজ করার খালাটাকে ছুটি দিয়েছি, তার কি যেন সমস্যা হয়েছে। ও আমাকে তুমি করে বললে কফি বানিয়ে দিব। বাল, সকালবেলা কফিটা না খেলে আমার দিনটাই যায় না। বলবা কিনা সেটা বলো, না হলে আমি যাই, আমার কাজ আছে অনেক। এখন কি যে করি, সকালবেলা কি একটা মুসিবতে পড়লাম। আচ্ছা, তুমি কি আমাকে এক কাপ কফি বানাই দিবা? দাঁতে দাঁত চেপে কথাটা বললাম। এই তো আমার শাশুড়ির লক্ষ্মী ছেলে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আনতেছি। বলেই রিমি কফি আনতে চলে গেল। ব্যাপারটা বুঝলাম না, এ রিমি আমার সাথে এমন শুরু করলো কেন? প্রথমের দিকে তো আপনি ছাড়া কথাই বলতো না, আর এখন সোজা তুমিতে চলে আসলো। যেখানে সবাই আমার নাম শুনলেই ভয় কাঁপাকাঁপি শুরু করে দেয়, সেখানে এই মেয়েটা আমাকে নিয়ে মজা করে আর আমার সাথে ভাব নিয়ে কথা বলে। এইসব আমার নিজেরই দোষ। কেন যে বলেছিলাম আমি তার সেই ছোটবেলার খেলার সাথী। এসব ভাবছি এমন সময় রিমি হাতে 2 কাপ কফি নিয়ে আমার সামনে আসলো। তারপর আমাকে 1 কাপ কফি দিল আর 1 কাপ নিজে নিয়ে আবার আমার পাশে বসলো। আর আমি চুপচাপ করে কফি খেতে লাগলাম আর টিভির দিকে মনোযোগ দিয়ে খবর শুনতে লাগলাম। খবরে বলছে, তাহলে কি আবার ফিরে আসলো মাফিয়া কিং, নাকি অন্য কেউ খুনগুলো করে মাফিয়া কিং এর সিলমোহর লাগিয়ে নিজের দোষ মাফিয়া কিং এর গায়ে দিচ্ছে? সত্যটা জানতে হলে সঙ্গে থাকুন, ফিরছি বিরতি পর। আচ্ছা, তুমি যে খুন করো, তোমার হাত কাঁপে না? হঠাৎ করে রিমির এই কথায় আবার রিমির দিকে তাকালাম। তারপর বলতে লাগলাম, না, হাত কাঁপে না। রেগে কথা বললে না খাইয়ে রাখবো বলে দিলাম। হা হা হা। হাসো কেন? আমি রান্না করতে পারি, আপনি রান্না না করলেও আমি আমার নিজের খাবার বানাতে পারবো। 1 মিনিট দাঁড়াও, আসতেছি। বলেই রিমি কই যেন চলে গেল। একটু পর আবার এসে আগের জায়গায় বসে পড়ল। তারপর, এই যে আমার হাতে দেখছো, এটা কি? কি আবার হবে? ছুরি টুরি হবে? না দেখে বললাম। আমার হাত ভালো করে দেখে বলো। আমি ভালো করে দেখে বললাম, আপনার হাতে তো একটা চাবি। এটা চাবি। জানো এটা কিসের চাবি? কোনো একটা প্লেনের। রেগেই বললাম, আরে ভাই, কত কিছুরই তো চাবি থাকে, ঘরের, টয়লেটের ইত্যাদি। আরে রাগো কেন, এটা হলো রান্নাঘরের চাবি। বাল, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হয়ে যাচ্ছে শুনি? হুম। আচ্ছা বুঝেছি, আমি এখানে থাকাতে আপনার প্রবলেম হচ্ছে, তাই না? ওকে, আমি চলে যাচ্ছি। এই কথাটা বলে যেই আমি উঠে বাইরের দিকে আসতে যাব, এমন সময় রিমি যেটা করলো সেটাতে তো আমি একেবারেই আবুল হয়ে গেলাম। আসলে আমি যখন সোফা থেকে উঠে বাইরের দিকে আসতে যাব, ঠিক তখনই এমন সময় রিমি এসে আমাকে জড়িয়ে ধরলো পিছন থেকে। তারপর সে কি কান্না শুরু করলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি এমন বললাম যে এমন করে কান্না করা লাগবে? রিমির কান্না করা দেখে আমার কেমন যেন হতে লাগলো, মনে হচ্ছে আমার কলিজায় কে যেন আঘাত করলো। তারপর আমি রিমিকে বললাম, কি হলো, কান্না কেন করছেন? আমি সত্যিই সরি, আসলে আমি বুঝতে পারি নাই যে আপনি এতটা রেগে যাবেন। তাই বলে কি কান্না করা লাগবে? কি হলো, চুপ করেন আর আমাকে ছাড়েন। রিমি আমাকে জড়িয়ে ধরেই ছিল। না,
আমি ছাড়বো না আপনাকে যদি আপনি চলে যান। বলেই আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আরে আমি তো যাব না, আসলে আমি বাইরে রেস্টুরেন্টে যাচ্ছিলাম সকালের খাবারটা আনতে। লাগবে না কোথাও যাওয়ার। আমি কি বুঝতে পারি না নাকি আমাকে মিথ্যে বলে আবার চলে যাবেন, তাই না? আর যাব না, আপনি তো জানেন সকালে আমার খুব ক্ষুধা লাগে। আচ্ছা, আপনি 5 মিনিট বসেন, আমি আপনার জন্য কিছু একটা খাবার বানিয়ে আনছি। আরে আপনার কষ্ট করতে হবে না, আমি বাইরে থেকেই খাবার আনি। না না, আপনি মিথ্যে বলে চলে যাবেন। আপনি বসেন, আমি কিছু একটা খাবার বানিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে। আপনি গিয়ে সোফায় বসেন। আমাকে বসতে বলে একটা দৌড় দিয়ে সোজা ফ্ল্যাটের দরজাটার কাছে গিয়ে টাস করে দরজায় তালা মেরে দিল। আর আমি শুধু মদনের মতো তা দেখতে লাগলাম। তারপর সে রান্নাঘরে চলে গেল। আর আমি বসে বসে ভাবছি, রিমি সেই ছোট্টবেলার মতোই অল্পতেই কান্না করে দেয়, এখনও বাচ্চাদের মতো জিদ করে। এই যে ডিম ভাজি আর পরোটা, 5 মিনিটের জায়গায় তো 15 মিনিট হয়ে গেল। হাসেন কেন? আর আগে দরজাটা খুলে দিন, জয় আসলে কি ভাববে? ভাইয়া তো বিকেলে আসবে, আপনি নাকি কি কাজ করতে দিয়েছেন? আসলে আমি তাকে কার্লো আর লেডি কুইনের বিষয়ে সব খোঁজ খবর নিতে বলেছি। রাতে সে আমার সাথেই ছিল, তারপর আবার কাজে লেগে পড়েছে। আপনি খাচ্ছেন না কেন? আপনিও খান। না, পরে খাবো। আপনি খান। খাইতে বলেছি কিন্তু। আসলে আমার হাত কেটে গেছে কেমনে? মরিচ কাটতে গিয়ে। মরিচ কাটতে পারেন না তো রান্নাঘরে গেছেন কেন? আসলে আপনার নাকি অনেক ক্ষুধা লাগছে তো, তাই গিয়েছিলাম আর কি। এবার আমি ভালো মতোই রিমির দিকে তাকালাম, দেখলাম তার নাকে মুখে আটা দিয়ে মাখামাখি। আমি বললাম যে আমি রান্না করি। খান তো চুপ করে। আর কোনো কথা না বলে আমার মুখে এক টুকরো পরোটা আর ডিম ভাজি পুড়ে দিল। কেমন হয়েছে? ভালোই হয়েছে, শুধু ডিমটাতে একটু লবণ বেশি হয়েছে। ও, আসলে রান্না করতে পারি না তো, তাই আর কি। আচ্ছা আপনিও খান। একটু পরোটা আর ডিম ভাজি রোল করে রিমির মুখের মধ্যেই ধরলাম। রিমি কোনো কথা না বলে ধপ করে মুখ নিয়ে এলো। বিকেলে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর দুপুরের রেস্টুরেন্ট থেকে আনা খাবারগুলো খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি জয় আর রিমি বসে বসে গল্প করতেছে। আমাকে আসা দেখে রিমি বলল, কি ব্যাপার, ঘুম ভাঙলো? ভাঙলো তো। দাদা, কাজ তো এখানকার মতো শেষ, আর আমাদের বাকি লোকজন ঢাকায় আমাদের জন্য অপেক্ষা করছে। ওদের বিষয়ে সব তথ্য কি পেয়েছিস? দাদা, সব বের করেছি। গুড। আচ্ছা কার্লো এখন কোথায় থাকে? আলো তো এখন বাংলাদেশেই আছে। আর একটা খবর জানতে পেরেছি, কি খবর? লেডি কুইন আর কার্লো মিলে এখন তাদের কিছু লোক সিলেটে তাদের যে লোককে মেরেছে তাকে মারতে পাঠিয়েছে। গুড। তুই একটা কাজ কর। কি কাজ দাদা? কার্লো বা লেডি কুইনের কাছে কোনোভাবেই তোর জিমের ঠিকানাটা দিয়ে বল যে মাফিয়া কিং কে চাইলেই এই জিমে লোক পাঠাতে। আমি বুঝে গেছি দাদা, আর আপনি চিন্তা করিয়েন না। তাদেরকে আমার জিমে আনতে যা যা করা লাগে আমি করতেছি। দূর, কত কথা আছে বলার মতো, কিন্তু তা না করে শুধু মারামারির কথা। আচ্ছা আমাদের কি কফি খাওয়াবেন? হুম, আমি বরং কফি নিয়ে আসি, আর আপনারা আপনাদের কথা শেষ করুন। ওকে যান। তারপর রিমি চলে গেল। জয়, একটা কথা কি তুই জানিস? কি কথা দাদা? তুই কি জানিস তোর বোন রিমি আমাকে ভালোবাসে? দাদা, অনেক আগে থেকেই জানি আপনাকে রিমি খুব ভালোবাসে। ও আচ্ছা, আমি তাহলে কাজে লেগে পড়ি। রাতে জিমে দেখা হবে দাদা, আর আমি ফোন দিলে চলে আইসেন। কফি খাবি না? না দাদা, পরে খাবনি। বলেই জয় চলে গেল। আর আমি বসে বসে ভাবছি রিমি আমাকে আসলে অনেক ভালোবাসে। তা না হলে আমি একটু রাগ করতে সব ফাজলামি বাদ দিয়ে দিত না তো। আর আমাকে সুস্থ করতে কতই না কষ্ট করতে হয়েছে রিমিকে, আর আমি কিনা তাকেই কষ্ট দিচ্ছি। এগুলো ভেবেই এখন আমি নিজেরই খারাপ লাগছে। কেমনে পারলাম আমি একটা মেয়েকে এতটা কষ্ট দিতে? না, আমি আর রিমিকে কষ্ট দিব না। বসে বসে এসব ভাবছি, এমন সময় রিমি চলে আসলো। আর রিমি বলে উঠলো, কি ব্যাপার, কি ভাবছেন এত মনোযোগ দিয়ে শুনি? হুম, আরে কিছু না। ভাইয়া কই গেল? চলে গেছে তার কাজে। ও, কফি নেন। একটা কফির মগ হাতে নিলাম। সিরিয়াসলি একটা কথা বলবো? বলেন।
আমি না সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি। একেবারে করুণ সুরে বলল কথাটা, যা আমার বুকের মাঝখানে একবারে ছুটির মতো লাগলো। আচ্ছা, এখানে কি করতে পারি আমি? কিছুই না। আচ্ছা থাকেন আপনি, আমি নিচে গেলাম। বলেই যে উঠতে যাব এমন সময় তার হাতটা টেনে ধরে ফেললাম। আর আমার একটা শর্ত আছে, যদি রাখেন তাহলে ভালোবাসতে পারি। ভালোবাসাতে আবার শর্ত লাগে নাকি? আচ্ছা যাও, আর কোনো শর্ত লাগবে না। কি ব্যাপার, হঠাৎ করে তুমি করে বলছেন কেন? আর কোনো বাড়তি কথা না বলে শুরু করলাম। জানি না তোমাকে কতটা ভালোবাসি, তবে তোমার সাথে বাকিটা জীবন কাটাতে যতটা ভালোবাসা দরকার তার থেকে বেশি ভালোবাসতে পারবো ইনশাল্লাহ। তুমি কি আমার সারা জীবনের কফি বানানোর দায়িত্ব নিবে? কফির মুখটা এগিয়ে দিয়ে বললাম। এটা কি হলো? কি হলো মানে? এটা একটা প্রপোজ করলাম তোমাকে। মানে কি? আমাকে কি আপনার কফি বানানোর জন্য বুয়া বানাবেন নাকি? বাল বানাইছো? আচ্ছা থাক, লাগবে না। ভাবছিলাম আপনাকে আমার বউ বানাবো, কিন্তু তা আর হলো না। বলেই সোজা যে চলে আসতে যাব এমন সময় রিমি আমাকে জড়িয়ে ধরলো। রাতে আমি আর রিমি দুজনে রান্না করে খাবারটা খেয়ে নিলাম। রিমি শোনো, একটা কথা বলি। কি কথা বলো? আমার একটা উদ্দেশ্য আছে, যা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কোনো ব্যাপার না, পুরনো হলে তো করবা। হুম, কথা বলছি এমন সময় জয় ফোন করে বলল সব সেটিং করা হয়ে গেছে। রাত 11:30টার দিকে লেডি কুইনের আর কার্লোর লোকজন আসবে আমাদের মারতে। আপনিই চলে আসেন। বসে আছি জিমের ভিতরে থাকা একটা চেয়ারে। চারপাশে কেউই নেই। আমার কথা মতো সবাই জিমের ভিতরে লুকিয়ে আছে। হঠাৎ করে বাইরে কয়েকটা গাড়ি আসার শব্দ পেলাম। বুঝতে বাকি রইল না যে এই গাড়িগুলো কার। আমি আমার মতো করেই বসে আছি। জিমের গেট দিয়ে 30 থেকে 35 জন লোক ঢুকলো জিমের ভিতরে। সবাই তাদের ফোনের লাইটে অন করেই জ্বালিয়ে আসছে, কারণ ভিতরের সব লাইটগুলো বন্ধ করে রাখা আছে। আমি শুধু তাদেরকেই দেখছি। একে একে সবাই আমার সামনে চলে আসলো। তারপর বলতে লাগলো, এই তুই কে বে? এখন আমার মুখ দেখতে পারনি, আমি তো একটা মানুষ। শালা তুই মানুষ, এটা আমরাও জানি। তুই কি লেডি কুইনের লোকদের মেরেছিস? মারছি তো কি হয়েছে? এই এত কথা বলার সময় নাই, শালাকে শুইয়ে দিয়ে চলে যাই চল তো। ওকে। তারপর একজন আমাকে যে মারতে আসবে এমন সময় সবগুলো লাইট জ্বলে উঠলো। আর যে আমাকে মারতে আসছিল সে তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। আর বাকি যারা আমাকে মারতে এসেছিল তারা সবাই আমাকে দেখে এক পা পিছিয়ে গেল, কারণ এটাই হলো যে নীল, যাকে তাদের লিডার আজ থেকে 2-3 বছর আগেই মেরেছিল। তাকে দেখে সবাই এক প্রকার অবাকই হয়ে গেল। কিরে, তোরা না আমাকে মারতে এসেছিলি, তাহলে পিছিয়ে যাচ্ছিস কেন? তুই এখনো বেঁচে আছিস? না না, আমি মনে হয় ভূত হয়ে তোদের সামনে চলে এসেছি। হা হা হা। এই সবাই মিলে শালাকে শেষ করে দে। আয় দুলা ভাইয়েরা। তারপর আর কি শুরু হয়ে গেল সেই রকমের মারামারি। আমার লোকজন তাদেরকে মেরে তক্তা বানিয়ে দিল। আর যে পটর পটর করলো তার জিব্বাটা কেটে দিলাম। তারপর তাদেরকে সেখান থেকে বাইরে বের করে গাড়িতে আটার বস্তার মতো করে ফালাই দিলাম। যখন সুস্থ হবে নিজেরাই চলে যাবে। চলে আসলাম রিমিদের বাসায়। রাত আনুমানিক 3টা বাজে। 2বার কলিং বেল বাজাতে রিমি এসে দরজাটা খুলে দিল। আমার সাথে জয়ও আসছে। আমরা তারপর দুজনে বাসার ভিতরে ঢুকলাম। তারপর আমি গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। সকালে রিমির ডাকে ঘুম ভাঙলো। তারপর রিমি চলে গেল কফি বানাতে। আর আমি উঠে ফ্রেশ হয়ে বসে বসে ভাবছি যে এখন আবার আগের মতো খুন খারাপি শুরু করতে হবে। যদি এই 2-3 বছরে খুন খারাপি চলতো, কিন্তু এখন একটু বেশি হয়ে যাবে, কারণ এখন আমি লেডি কুইন আর কার্লোর গ্রুপের লোকদেরকে নিয়মিত উপরে পাঠিয়ে দিব। জানি না আজকে লেডি কুইন আর গ্যাংস্টারের কি হবে। যখন জানতে পারবে যে আমি বেঁচে আছি, ভাবতেই কেমন যেন খুশি খুশি লাগছে। কি ব্যাপার স্যার, এত খুশি খুশি লাগছে কেন শুনি? হুম হুম। আর না, কই খুশি খুশি লাগছে? এই নাও কফির মগ। আমার দিকে এগিয়ে দিয়ে, জয় কই? ভাইয়া তো এখনো ওঠেনি। ও, তা আজকে কোনো মার্ডারের খবর এলো না যে টিভিতে? গতকাল তো মার্ডার করিনি, কিন্তু খবর তো শুরু হয়ে গেছে যে মেবি। মানে বুঝলাম না। তিথু আর কার্লোর কানে হয়তো এতক্ষণে পৌঁছে গেছে যে আমি বেঁচে আছি। ও, তাহলে এখন কি হবে শুনি? কি আর হবে, এইবার আমি শেষ না হয় ওরা শেষ। তাহলে আমার কি হবে? আমার উপরে ভরসা রাখতে পারো। তাহলে আমার কি হবে? হুম হুম। ওকে যাও, আর আমি একটু পরে আসছি।
রেমি চলে গেল। আর আমি বসে বসে ভাবছি রেমি আমাকে কতটা ভালোবাসে। কিন্তু তিথু আমার সাথে এটা কিভাবে করলো? কেন আমাকে সে মারতে চেয়েছিল তাও বলেনি তো? কিসের এত শত্রুতা আমার সাথে? আর ভার্সিটিতে তো কার্লোর লোকজন তিথুকে মেরেছিল। তাহলে আবার তিথু ওদের সাথে কিভাবে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কেমনি কি? আজকে আমি অনাথ শুধু আমার বাবার জন্য। সে যদি এমপি না হতো তাহলে হয়তো আজকে আমার মা বাবা দুজনেই বেঁচে থাকতো। আসলে পৃথিবীতে লোকজন বড়ই লোভী, কিন্তু সব লোকই লোভী হয় না। চলে আসলাম নিচে খাবার টেবিলের উপর। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম। জয় আর এমি আগে থেকে বসেছিল। আমাকে আসতে দেখে সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। তারপর জয় কোথায় জানি চলে গেল। তারপর আমি আর রিমি বসলাম গল্প করতে। রিমির সাথে গল্প করলাম। মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়। আগে কখনো তিথুর সাথে এমন করে কথা বলিনি, বা তিথু আমার সাথে এমন মন খুলে কখনোই কথা বলেনি। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস খানেকের মতো। এর মধ্যে আমি প্রায় 20 থেকে 30 জনকে মেরে ফেলেছি। কেউ খুনি বের করতে পারেনি যে কে খুন করেছে, যদিও বা সবাই জানে আমি মেরেছি। এদিকে তিতু আর কার্লো তো আমাকে মারার জন্য খুবই দাপাইতেছে, কিন্তু তারা কেউ আর সিলেটে আসতে সাহস পাচ্ছে না। কারণ এখানে এখন আমি আছি। সবাই জেনে গেছে যে আমি সিলেটে আছি, কিন্তু কেউ তো আমাকে চিনেই না। আমি সিলেটে আছি তা জানার কারণ হলো এখানে শুধু আমার সিলটাই মারা লাশটাই পাওয়া যাচ্ছে। তিথু আর কার্লো এর রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ আমি যে বেঁচে আছি। আর এদিকে রেমিকে প্রচুর ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার প্রতিশোধ তো নিতেই হবে। লেডি কুইন আর কার্লোর আর 2-3 দিন পরেই তোদের খেলা শেষ করতে যাব। যা করার এখনই করে নি। আসছি আমি। পারলে এবার নিজেদেরকে রক্ষা করে দেখা। আর এবার তোদেরকে মারবো, না হয় আমি নিজেই মরবো। দেখতে দেখতে দিনটি চলে আসলো। আজকে রাতে আমি ঢাকায় যাব, সাথে যাবে জয়। এদিকে আমার লোকজন ঢাকায় রেডি হয়ে আছে। আমি গেলেই শুরু হয়ে যাবে ওদের মৃত্যুর লীলা। চলে আসলাম ঢাকায়। গাড়ি থেকে নামতেই তো আমি অবাক, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার দলের সেই আগের লোকজনগুলো, যাদের একদিন আমি চলে যেতে বলেছিলাম। আজকে তারা আবার এসেছে আমার ডাকে। আমাকে পেয়ে সবাই তো মহা খুশি। তারপর সবার সাথে ভালো মন্দ কথা বললাম। আর এদিকে জয় তার কাজে ব্যস্ত, কারণ আমি তাকে যে কাজগুলো দিয়েছি সেগুলো শেষ করতে পারলেই সব শেষ হয়ে যাবে, এবং আমি আর আমার বাকি লোকজনগুলো লক্ষ্য শেষ করতে পারবো। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের সেই আগের আড্ডা দেওয়ার জায়গায়। এদিকে জয় ফোন করলো লেডি কুইনের কাছে। হ্যাঁ, লেডি কুইন। হুম, কে বলছেন? আমি যে হই নাই কেন সেটা বিষয় নয়, আর এত কথা বলারও সময় নাই। যা বলার জন্য ফোন করেছি তা বলি। বলেন। আপনার গোডাউনে তাড়াতাড়ি চলে যান। কে যেন আপনার সব ড্রাগস নিয়ে যাওয়ার হুমকি পাঠিয়েছে। আমার বিশ্বাস হয় না। ওকে, না হলে নাই। আমি তো আবার সিআইডিতে জব করি, তাই এসব বিষয়ে একটু আগেই খোঁজ খবর পাই। এখন কি করবেন আপনার বিষয়? বলেই ফোনটা রাখলাম। এদিকে তিথু ভাবছে, না, লোকটার কথা ফেলেও দেওয়া যাবে না। কাকুকে ফোন করে বলি বিষয়টা। হ্যালো কাকু, বলো। কোনো এক সিআইডি অফিসার ফোন করে বলল যে আমাদের গোডাউন থেকে কে যেন ড্রাগস নিয়ে যাওয়ার হুমকি পাঠিয়েছে। কার আবার এত বড় সাহস? এসব পরে ভাবা যাবে। এখন কি গোডাউনে যাব? চলে আসো, আর আমিও আসছি। ঠিক আছে। জয় এসে আমাকে বলছে, দাদা সব কাজ হয়ে গেছে। গুড। আর ওদের ওখানে মোট কতজন লোক আছে? তা অনেক হবে। আর কার্লোয়ের সাথে তো আফ্রিকান লোকও আছে। থাক, কোনো ব্যাপার না। আর তোর লোকজন কি আফ্রিকান লোকজনদের চেয়ে কম নাকি? না তো। তাহলে ভয় পাস না। আচ্ছা দাদা, আজকেই তো ঢাকায় আসলাম, এখন কি ওদের শেষ করাটা ঠিক হবে? শোন, তোকে একটা কথা বলি। বলেন। শত্রুকে কখনো সুযোগ দিতে নাই। কারণ হলো সে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে আক্রমণ করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে ভাইয়া, আজকেই ফিনিশ করে দেই। রেডি হয়ে নে। আর আমাদের লোকজনদের বল যে ওদের গোডাউনের চারপাশে ঘিরে থাকতে। ওকে দাদা। এদিকে রিমি ফোন করলো। রিমি বলো। ঢাকায় গিয়ে আমাকে ভুলেই গেছো তাই না? হ্যাঁ। কি করো? শোনো, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন কাজ করছি, বাই। রিমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমি ফোনটা রাখলাম। রাত প্রায় 11টা বাজে। আমি আর জয় সহ 10 জনের মতো লোক চলে আসলাম গোডাউনের কাছে। এখানে এসে দেখি গোডাউনের মধ্যে এদের সব চোখ জড়ো হয়ে আছে।
তাও হবে হয়তো 150 থেকে 200 জন, আর আমরা তাদের তুলনায় অনেক কম। তাই বুদ্ধি বের করলাম যে গোডাউনের বাইরে আমাদের একটা গাড়ি ব্লাস্ট করাবো, আর যে কয়জন ভিতরে থেকে বাইরে বের হয়ে আসবে তাদের সাথে সাথে শেষ করে দেব। আমি প্ল্যানটা আবার সব লোকদের কাছে বলে দিলাম। সবার কানে ব্লুটুথ থাকার কারণে বেশি প্রবলেম হলো না প্ল্যানটা সবাইকে বলতে। দূর, কোন বালজি ড্রাগস নিয়ে যাওয়ার কথা বললো? চলো বাসায় যাই। আর একটু অপেক্ষা করি। ভিতরে বসে বসে তারা এসব গল্প করছে, এমন সময় গোডাউনের বাহিরে জোরে একটা গাড়ি ব্লাস্ট হওয়ার শব্দ হলো, আর ভিতরে থেকে প্রায় 20 থেকে 30 জন বেরিয়ে এলো দেখতে কি হয়েছে বাহিরে। তারা যেই গোডাউনের বাহিরে বের হলো এমন সময় ঠাস ঠাস করে সবাইকে গুলি গুলি করে মারলো, আর সবাই মাটির নিচে পড়ে গেল। এটা দেখে আরও অনেকেই বেরিয়ে আসলো এবং তাদেরই একেরভাবে গুলি করে শুইয়ে দিলাম। আর এদিকে আবার আমার লোকজনটা পুরো গোডাউনটাও ঘিরে নিয়েছিল। কার্লোদের লোক সংখ্যা কমে গেল। জয় হ্যান্ড মাইক নিয়ে বলতে লাগলো, গোডাউনের মধ্যে যে যেমন আসো তেমনি থাকো, না হলে এই গাড়িটার মতো গোডাউনও উড়ে যাবে। আর গোডাউন উড়ে গেলে তোমাদের যে কি হবে বলতে পারবো না। গোডাউনের ভিতরে সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এটা আমি গোডাউনের দরজা দিয়েই সব দেখতে পাচ্ছি। তারপর আমার লোকজন এক এক করে সবাই গোডাউনের ভিতরে প্রবেশ করলো। সবার শেষে আমিও প্রবেশ করলাম। কি খবর লেডি কুইন? আমার কথা শুনে যেন তিথু মাটি থেকে আকাশে উড়ে গেল। আর কার্লো তো হা করে দাঁড়িয়ে আছে। হা করে কি দেখছিস বে? আজকে তো তোদের কে বাঁচায় দেখি। নীল, তুমি বেঁচে আছো? একটু পর কথা বলি, আর একটা কাজ বাকি আছে। জয়, তোর কাজটা কর। ওকে ভাই। ওকে বলার সাথে সাথেই চারিদিকে শুধু গুলির শব্দ শুরু হলো, আর কার্লো তিথু সহ সব লোকজনকে শেষ হয়ে গেল। রক্তে ফ্লোর মাখামাখি হয়ে গেছে। ওদের আর কোনো লোকই বেঁচে নেই, কার্লো আর তিথু ছাড়া। হঠাৎ করে কার্লো বলে উঠলো, কাপুরুষের মতো পিছনে থেকে হামলা করলি কেন? আমি আবার কোন বীর পুরুষ যে বলে বলে তোকে মারবো? আর আমি বীর পুরুষ হলে তোর হাত থেকে মা বাবাকে বাঁচাতে পারতাম। কে তো মা বাবা? অমুক এমপি আর তার বউ ছিল আমার বাবা মা। মনে পড়ে এদের কথা? নীল, আমি তোমার কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরে লেডি কুইন, একটু চুপ থাকো, তোমার সাথে পরে কথা বলবো। আমি তোকেও মারবো তোর বাবা মায়ের মতো। হা হা হা। নায়কের মৃত্যু হলে সেটা ভিউয়ার্সরা মেনে নিতে পারবে না রে। যা, এখন আমার বাবা মাকে গিয়ে সরি বল। আমাকে প্লিজ মাফ করে দাও দাদা। বাহ, একেবারেই দাদা। জয়, এখন কি করব বল? আমি দেখাই কি করবেন। দেখা। এই যে আপনার বক্স। আমার সেই আগের বক্সটা এগিয়ে দিল আমার দিকে, আর আমি হা 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 করে হেসে নিলাম। বক্সটা খুলে একটা কাটিং প্লাস আর একটা লোহা একটা হাতুড়ি বের করলাম। তারপর সেটা দিয়ে আগের মতো করেই মেরে দিলাম ওর পায়ে। আর এরপর এসিড দিলাম। যে মুখ দিয়ে আমার বাবা মাকে মারার হুকুম দিয়েছে সেই মুখের ভিতরে দিয়ে দিলাম এসিড ঢেলে। পরক্ষণে সে পটল তুলতে চলে গেল। এরপর তিথুর কাছে চলে আসলাম। লেডি কুইন। না না, আমি লেডি কুইন না, আমি তোমার তিথু। সেটা ছিলে, এখন তুমি তিথু। আচ্ছা, আমার সাথে কেন বেইমানিটা করলে? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তুমি তো জানো যে আমি বেইমানদের বাঁচিয়ে রাখি না। তুমি তো বেঈমানদের একটা সুযোগ দাও, প্লিজ আমাকেও একটা দাও। আমি তো তোমাকে সেই সুযোগটাও দিয়েছি, সেটা ফোন করে বলেছিলাম। আমাকে ক্ষমা করে দাও, আর চলো আমরা নতুন করে জীবন শুরু করি। এই কথা আর বলো না গো। এই কথা বললে ভিউয়ার্সরা তোমার সাথে আমাকেও পর করে পরপারে পাঠিয়ে দিবে। আমার সাথে কি শত্রুতা ছিল তোমার, সত্যি করে বলো তো? তুমি আমার ভাইকে মেরেছো, তাই নিশান আমার ভাই ছিল। তোমার ভাই আমার মা বাবাকে মেরেছে, তাই ওকে আমি মেরেছি। তাহলে নিশান রাজ্য ভার্সিটিতে তোমাকে মেরেছিল, ওটা কি নাটক ছিল? সবাই যাতে আমাকে ভয় করে আর ড্রাগস কিনে, এটার জন্যই নাটক ছিল। বাই বাই বলেই দুটো গুলি করে চলে আসলাম। এদিকে তিথু মারা গেল। জয়ের বাকি লোকজন কার্লো আর তিথুর লোকজনদের সবাইকে গায়েব করে দিতে ব্যস্ত। সকাল 6টায় কলিং বেলের শব্দে ঘুম ভাঙল রিমির। ঘুম থেকে উঠে দরজা খুলতেই অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার সামনে যে আমি দাঁড়িয়ে আছি। আর এদিকে আমি কোনো কথা না বলে রিমিকে জড়িয়ে ধরলাম আর বললাম, জয় আসলে জয়কে বলে বিয়ের দিনটা ঠিক করবো নি। শোনো, জয়কে ভাই ডাকবা কিন্তু। কেন? আর আমি ওর দাদা। আমি যা বলছি না করলে বিয়েই করব না। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি আমাদের এই গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভয়েস অফ শিশির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।